আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম, ক্লাস পরিচালনা করব পৌরনীতি প্রথম অধ্যায়। যারা আমার সাথে ক্লাসে আছেন সবাইকে সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি। তো পৌরনীতি নিয়ে আজকে আলোচনা। তো এখান থেকে কোশ্চেন হতে পারে যে পৌরনীতি বস্তুত একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। আমরা দেখি যে অনেকবারে কোশ্চেন এসে গেছে যে পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান। তাহলে আমরা এখানে মনে রাখবো যে পৌরনীতি হচ্ছে একটা নাগরিক বিষয় হচ্ছে বিজ্ঞান। আর এই পৌরনীতি হচ্ছে দুইটা বিষয়ে আলোচনা করা হয়। তো এখানে বলা হচ্ছে পৌরনীতি দুইটা বিষয়ে আলোচনা করা হয়, দুইটি অর্থে আলোচনা করানো হয়। দুইটি অর্থে আলোচনা করানো হয় দুইটি অর্থে আলোচনা করানো হয়। একটি হচ্ছে ব্যাপক অর্থে, একটি হচ্ছে সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে হচ্ছে পৌরনীতি হচ্ছে নাগরিক বিষয়ক বিজ্ঞান। অনেক সময় কোশ্চেন হয় যে পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান, তাহলে আমরা বলবো যে পৌরনীতি হচ্ছে নাগরিক বিষয়ক বিজ্ঞান। সংকীর্ণ অর্থে পৌরনীতি হচ্ছে নাগরিকের অধিকার এবং কর্তব্য বিষয়ক বিজ্ঞান। নাগরিকের অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। আর পৌরনীতির ইংরাজি প্রতিশব্দ সিভিক্স, যা ল্যাটিন শব্দ সিভিক্স ও সিভিটার থেকে এসেছে। সিভিক শব্দের অর্থ হচ্ছে নাগরিক, সিভিটার শব্দের অর্থ হচ্ছে নগর, রাষ্ট্র। যারা আমার এই ক্লাসগুলো অনলাইনে দেখতেছেন তারা অবশ্যই শেয়ার কমেন্ট করে আমাকে একটু জানাবেন যে আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কি যাচ্ছে না, আমার কথাগুলো স্পষ্টভাবে শোনা যাচ্ছে কি যাচ্ছে না। সবাই শেয়ার করবেন আর একে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তো এখানে পৌরনীতির সংজ্ঞা দেওয়া আছে যে নাগরিকের অধিকার এবং কর্তব্য নিয়ে যে বিষয়ে আলোচনা করানো হয় এটাকে পৌরনীতি বলে। অনেক সময় পৌরনীতির বিভিন্ন সংজ্ঞা এসে যায়, বিভিন্ন ব্যক্তির সংজ্ঞা তুলে দেওয়ানো হয়। সংজ্ঞাগুলো তুলে দিয়ে বলবে যে এই সংজ্ঞাটি কার লেখা। তো এখানে লেখা আছে নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে যে শাস্ত্রে যে বিষয়ে আলোচনা করানো হয় এটাকে পৌরনীতি বলানো হয়। মূলত এই সংজ্ঞাটা দিয়েছে এম হোয়াইট। আর এখান থেকে পৌরনীতি বিভিন্ন শব্দ থেকে এসেছে বা ভাষা থেকে এসেছে। যদি আমি ভাষার কথা বলতে যাই, পৌরনীতি মূলত হচ্ছে একটা সংস্কৃত ভাষা থেকে এসেছে, যা পুর এবং পরি। নগরের যে আদিবাসী আছে, এই আদিবাসী যারা বসবাস করে তাদেরকে আমরা কি বলবো, পুরবাসী। যেমন এখানে পুরের কথা লেখা আছে, পুরের কথা লেখা আছে, পুর আছে এখানে পুরী। আর যারা এখানে বসবাস করে তাদেরকে আমরা কি বলবো, পুরবাসী বলবো। এটা হচ্ছে সংস্কৃত ভাষায়। এখানে দেওয়া আছে যে পৌরনীতির ইংরাজি প্রতিশব্দ কি। একটা কোশ্চেন হয়ে যায় যে পৌরনীতির ইংরাজি প্রতিশব্দ কি। তাহলে আমরা জানি এখানে পৌরনীতির ইংরাজি শব্দ হচ্ছে সিভিক্স। একটা কোশ্চেন এখানে হয়ে যায়। যদি বলা হয় যে পৌরনীতি কোন শব্দ থেকে আসছে, তাহলে আমরা মনে রাখবো অবশ্যই যেটা ল্যাটিন শব্দ থেকে আসছে, দুইটা শব্দ থেকে আসছে, একটা সিভিক্স আর একটা হচ্ছে সিভিটার্স। এখানে অনেকভাবে কোশ্চেন আসছে যে সিভিক্স বলতে আমরা সিভিক্স শব্দের অর্থ কি, সিভিক শব্দের সিভিক শব্দের অর্থ কি, সিভিক শব্দের অর্থ কি। আগে মাঝখানে চাপ দেন, সরান, আগে মাঝখানে চাপ দিয়ে তারপর সরান, আরেকবার চাপ দেন, হ্যাঁ সরান, এখন চাপ দেন আরেকবার দিয়ে পোস্ট দিলে দেন। হ্যাঁ, পৌরনীতি এটা সিভিক্স আর হচ্ছে সিভিটার্স। তো সিভিক শব্দের অর্থ হচ্ছে নাগরিক আর সিভিটার শব্দের অর্থ হচ্ছে নগর, রাষ্ট্র। তো সিভিক শব্দের অর্থ হচ্ছে পৌরনীতি। তো অনেক সময় কোশ্চেন হয়ে যাবে যে সিভিক্স শব্দের অর্থ কী, সিভিটার শব্দের অর্থ কী, সিভিক শব্দের অর্থ কী। তাহলে এখানে হচ্ছে পৌরনীতি। আর পৌরনীতিকে বলা হয় নাগরিক বিষয়ক বিজ্ঞান। কোশ্চেন হবে এখানে যে পৌরনীতি হচ্ছে কোন ধরনের বিজ্ঞান, আমরা মনে রাখবো পৌরনীতি হচ্ছে নাগরিক বিষয়ক বিজ্ঞান। যদি বিজ্ঞান বলা হয় তাহলে নাগরিক বিষয়ক বিজ্ঞান। আর যদি বলা হয় পৌরনীতি কিসের শাখা, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো পৌরনীতি হচ্ছে সামাজিক বিজ্ঞানের শাখা। তো পরবর্তী কোশ্চেন এখান থেকে এসে যায় যে প্রাচীন গ্রীসে একটি নগরাষ্ট্র ছিল। আর একটি নগরাষ্ট্র ছিল, যেমন নগরাষ্ট্রগুলো হচ্ছে এথেন্স এবং স্পার্টা, এই দুটো হচ্ছে নগর
রাষ্ট্র। তো এখান থেকে আরও কোশ্চেন হতে পারে যে নগরাষ্ট্রগুলো কীরকম ছিল, যে সীমিত ছিল। নগরাষ্ট্রগুলো কীরকম ছিল, অবশ্যই আমরা মনে রাখবো যে এই নগরাষ্ট্রগুলো ছিল সীমিত। আর আধুনিক রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে জাতিরাষ্ট্র। তো যদি বলা হয় আধুনিক রাষ্ট্রগুলো কীরকম, তাহলে আমরা মনে রাখবো যে এটা হচ্ছে জাতিরাষ্ট্র। তবে আমি প্রিয় শিক্ষার্থীদেরকে বলতে চাই যে এই যে নগর রাষ্ট্রের কথা বলা হচ্ছে বা আধুনিক রাষ্ট্রের কথা বলা হচ্ছে, যদি কোশ্চেন করানো হয় যে আধুনিক রাষ্ট্র এই শব্দটা অর্থাৎ জাতিরাষ্ট্র এই শব্দটা কে ব্যবহার করেছে, তাহলে আমরা মনে রাখবো যে নিকোলো ম্যাকিয়াভেলি এই শব্দটা সর্বপ্রথম তিনি ব্যবহার করেন। জাতিরাষ্ট্রের ধারণা সর্বপ্রথম দেয় নিকোলো ম্যাকিয়াভেলি। আগে মাঝখানে চাপ দেন, হ্যাঁ ডান, আগে চেঞ্জ করেন, চেঞ্জ করেন আরেকবার চেঞ্জ করেন আগে, হ্যাঁ আরেকবার দেন, পোস্ট তুলে দেন। হ্যাঁ, জাতিরাষ্ট্র শব্দটি ধারণা সর্বপ্রথম দিয়ে দেন নিকোলো ম্যাকিয়াভেলি। এখানে কোশ্চেন হতে পারে যে জাতিরাষ্ট্র শব্দের প্রবক্তাকে, জাতিরাষ্ট্র শব্দের জনককে, জাতিরাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে, তাহলে আমরা মনে রাখবো যে নিকোলো ম্যাকিয়াভেলি ব্যবহার করে। এখান থেকে আরও এরা কোশ্চেন ঘুরাইতে পারে, যেভাবে কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। আমরা বিগত সালের কোশ্চেনগুলো যদি আমরা রিসার্চ করি, গবেষণা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে কোশ্চেন হয় যে পৌরনীতি যে আমরা পড়তেছি বা পৌরনীতি নিয়ে আলোচনা হচ্ছে, এই পৌরনীতির আধুনিক জনক বলা হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। এখান থেকে এই নিকোলো ম্যাকিয়াভেলি থেকে আরও কোশ্চেন হয়, কোশ্চেন করানো হয় এই নিকোলো ম্যাকিয়াভেলি কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানী ছিল। তো এই নিকোলো ম্যাকিয়াভেলি ছিল ইতালির একজন রাষ্ট্রবিজ্ঞানী। আর নিকোলো ম্যাকিয়াভেলি থেকে আরেকটি কোশ্চেন আসে, আমরা যে কোশ্চেনটা বরাবর দেখি পরীক্ষায় আসে, যে তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, এই গ্রন্থের নামটা বলে ওরা যে এই গ্রন্থের নামটা কি, অথবা 4টে অপশান দেওয়া থেকে বলানো হয় যে এই বইটি কার লেখা। তো নিকোলো ম্যাকিয়াভেলির বইয়ের নাম হচ্ছে দ্য প্রিন্স। অনেক পরীক্ষায় এসে যায় যে দ্য প্রিন্স বইটি কার লেখা, তাহলে আমরা মনে রাখবো যে নিকোলো ম্যাকিয়াভেলির বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য প্রিন্স। আর যদি কোশ্চেন করানো হয় তিনি কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানী, তাহলে আমরা মনে রাখবো অবশ্যই তিনি একজন ইতালির রাষ্ট্রবিজ্ঞানী। প্রাচীন গ্রিসের নাগরিকদের বলা হতো রাজনৈতিক অধিকার এবং ভোগকারী। রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতাকে বলা হচ্ছে সার্বভৌমত্ব। এখান থেকে কোশ্চেন করানো হয় যে আমরা জানি যে রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটা, তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বা সবচেয়ে শক্তিশালী উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। আমরা মনে রাখবো যে এই 4টা উপাদানের মধ্যে সবচেয়ে শক্তিশালী উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। তো এখান থেকে আরও একটা এমসিকিউ কোশ্চেন করানো হয়। প্রিয় শিক্ষার্থী যারা দেখতেছেন তারা আমাকে একটু কমেন্ট এবং লাইক করে জানাবেন যে আমার কথাগুলো স্পষ্ট হচ্ছে কিনা এবং আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। মহিমুল ইসলাম বলছেন যে স্যার আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। যাকে সবাই কমেন্ট এবং লাইক করে এটা শেয়ার করে দেবে যাতে একে অপরকে দেখার সুযোগ হয়ে যায়। যাক, এখান থেকে কোশ্চেন হয় যে চূড়ান্ত ক্ষমতা, যে রাষ্ট্রের যে উপাদান 4টা, এই 4টার মধ্যে 4তম উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। এখানে এমসিকিউ কোশ্চেন করানো হয় যে সার্বভৌমত্বের দিক কয়টা, তাহলে আমরা মনে রাখবো যে সার্বভৌমত্বের দিক হচ্ছে 2টা। সার্বভৌমত্বের দিক কয়টা? 2টা। একটা হচ্ছে আভ্যন্তরীণ দিক আর একটা হচ্ছে বাহ্যিক দিক। তো এখান থেকে আরও অনেকভাবে বিভিন্নভাবে কোশ্চেনগুলো করানো হয় যে এই 4টা উপাদানের মধ্যে কেন আমরা সার্বভৌমত্বকে চূড়ান্ত ক্ষমতা বলবো। তো প্রত্যেক উপাদানের কাছ থেকে যায়, তো এই সার্বভৌমত্ব ছাড়া বাকি যে 3টা উপাদান আছে, 3টা উপাদানেই নিজ দেশের মধ্যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, আর এই উপাদানটা একমাত্র নিজ দেশে ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং বাইরের দেশেও ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই জন্য এই উপাদানটাকে বলা হচ্ছে চরম এবং চূড়ান্ত ক্ষমতা, সার্বভৌমত্ব। তো এখানে জাতি রাষ্ট্র গড়ে উঠেছে আধুনিক যুগে। এখানে কোশ্চেন হতে পারে যে জাতি রাষ্ট্র কোন যুগে গড়ে উঠেছে, তাহলে আমরা মনে রাখবো যে জাতি রাষ্ট্র হচ্ছে আধুনিক যুগে গড়ে উঠেছে। এখানে পরবর্তী কোশ্চেন আছে এখানে, যেমন দিতে পারে পরিবার হলো রাষ্ট্রের একটি
আদিরূপ। উক্তিটি কার? তাহলে এই উক্তিটি হচ্ছে এরিস্টটলের। আমরা মনে রাখবো এখান থেকে কোশ্চেন অনেকবার হয়ে গেছে যে পরিবারটাকে আদিরাষ্ট্র কে বলছে? তাহলে এরিস্টটল বলছে। যে এরিস্টটল এই পরিবারকে আদিরাষ্ট্র বলছে, এই এরিস্টটলকে পৌরনীতির জনক বলা হয়। এখান থেকে কোশ্চেন করানো হয় পৌরনীতির জনককে, তাহলে আমরা মনে রাখবো যে এরিস্টটল। তো এই কোশ্চেনটা বিভিন্নভাবে আসছে, যেমন কোশ্চেনটা এভাবে দিতে পারে যে আদিম প্রতিষ্ঠান কোনটাকে বলা হয়? তাহলে আমরা মনে রাখবো যে পরিবারকেই বলা হয়। আবার এখান থেকে আরেকটা কোশ্চেন ঘুরে দিতে পারে যে ক্ষুদ্র সংগঠন কোনটাকে বলা হয়? তাহলে আমরা তারপরও মনে রাখবো যে পরিবারকেই বলা হয়। যদি বলা হয় প্রাচীনতম প্রতিষ্ঠান কোনটাকে বলা হয়, তারপরও আমরা মনে রাখবো যে পরিবারকেই বলা হয়। যদি বলা হয় 700 বিদ্যালয় কোনটাকে বলা হয়, তারপর আমরা মনে রাখবো পরিবারকেই 700 বিদ্যালয় বলা হয়। তো এখানে পৌরনীতি আর একটা কোশ্চেন আছে যে পৌরনীতি এটা কোন ভাষা থেকে আসছে? তাহলে আমরা মনে রাখবো সংস্কৃতি ভাষা থেকে আসছে। তো এখানে স্টুডেন্টরা, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মনে রাখবেন যে পৌরনীতি যদি বলা হয় কোন ভাষা থেকে আসছে, তাহলে সংস্কৃত ভাষা থেকে। আর যদি বলা হয় পৌরনীতি কোন শব্দ থেকে আসছে, তাহলে ল্যাটিন শব্দ থেকে আসছে। তো সুশাসনের প্রথম ধারণা দেয় এরিস্টটলের রচনা থেকে পাওয়া যায়। এখানে কোশ্চেন হতে পারে যে সুশাসনের প্রথম ধারণা কে দেয়? তাহলে আমরা মনে রাখবো যে এরিস্টটলের আলোচনা থেকেই আমরা সুশাসনের ধারণা পাই। এখান থেকে আরও কোশ্চেন হতে পারে যে সুশাসন যে শব্দটা আছে, এই শব্দটা সর্বপ্রথম কোন সংস্থা ব্যবহার করে? আমরা মনে রাখবো সুশাসন শব্দটা সর্বপ্রথম বিশ্ব ব্যাংক ব্যবহার করে। এখান থেকে কোশ্চেন হয়ে যায় যে শব্দটা সর্বপ্রথম কোন সংস্থা ব্যবহার করে? তাহলে আমরা মনে রাখবো যে বিশ্ব ব্যাংক সুশাসন শব্দটা ব্যবহার করে। এখান থেকে আরও কোশ্চেন দিতে পারে এই সুশাসন শব্দটা বিশ্ব ব্যাংক কত সালে ব্যবহার করে? আমরা মনে রাখবো বিশ্ব ব্যাংক এই সুশাসন শব্দটা 1989 সালে ব্যবহার করে। এখান থেকে আরও একটা কোশ্চেন আসে পরীক্ষায়, আমরা মনে রাখবো যে সুশাসন শব্দটার মূল ভিত্তি কয়টি? তাহলে আমরা মনে রাখবো যে সুশাসনের মূল ভিত্তি হচ্ছে চারটা। এরকম দিতে পারে যে এই চারটা তাহলে কী কী? এরকম হতে পারে স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ, বৈধতা। চারটা মূল বিষয় নিয়ে সুশাসন আলোচনা করানো হয়। এখানে কোশ্চেন আছে যে পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় কী? তো পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। তো এখানে কোশ্চেন যদি হয়ে যায় মূল বিষয় নিয়ে কি আলোচনা করানো হয়, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো যে নাগরিকের অধিকার এবং কর্তব্য নিয়ে আলোচনা করে। এর পরবর্তী আর একটা কোশ্চেন আছে যে পৌরনীতি হলো রাষ্ট্রের একটা আদিস্বরূপ। আমি এটা অলরেডি এর আগে আলোচনা করছি যে এটা আদিস্বরূপ। এটা কে বলছে? এরিস্টটল বলছে। তবে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে পৌরনীতির যে রাষ্ট্রের আদিস্বরূপ এরিস্টটল বলছে, এই এরিস্টটল কোন দেশের একজন রাষ্ট্রবিজ্ঞানী? কোশ্চেনটা হয়ে যায়। তাহলে আমরা মনে রাখবো এরিস্টটল হচ্ছে একজন গ্রিস রাষ্ট্রবিজ্ঞানী। তো এই এরিস্টটলকে যে আমরা বললাম এর আগে যে পৌরনীতির আধুনিক জনক, তার আবার একটা বিখ্যাত বই আছে, পরীক্ষায় এসে যায় যে এরিস্টটলের বিখ্যাত বইটির নাম লেখো। তাহলে আমরা মনে রাখবো এরিস্টটলের বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য পলিটিক্স। এরিস্টটলের বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য পলিটিক্স। আর এরিস্টটল হচ্ছে গ্রিস। এরিস্টটলের বইয়ের নাম আমরা তো খুঁজে পাইলাম যে দ্য পলিটিক্স। এরপরে লেখা আছে ডাস ক্যাপিটাল। ডাস ক্যাপিটাল হচ্ছে একটা কার্ল মার্কসের একটা বিখ্যাত বই। তো এখান থেকে কোশ্চেন করানো হয় যে ডাস ক্যাপিটাল বইটি কার? তাহলে আমরা মনে রাখবো যে এটা হচ্ছে কার্ল মার্কস। এখান থেকে আরও কোশ্চেন ওরা ঘুরাইতে পারে যে কার্ল মার্কস কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানী ছিল? তাহলে আমরা মনে রাখবো কার্ল মার্কস হচ্ছে জার্মানির একজন রাষ্ট্রবিজ্ঞানী। তো এখানে কোশ্চেন হতে পারে তার বিখ্যাত বই, তাহলে আমরা মনে রাখলাম যে ডাস ক্যাপিটাল। আবার এখান থেকে কোশ্চেন হতে পারে তিনি কোন দেশের ছিল? তাহলে আমরা মনে রাখবো জার্মানির। তবে আর একটা কোশ্চেন এখান থেকে হয়ে যায় তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। যদি কোশ্চেন করানো হয় এই কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করে, তাহলে আমরা মাথায় রাখবো জার্মানিতে না, এই কার্ল মার্কস মৃত্যুবরণ করে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করে। আর এখান থেকে আর একটা কোশ্চেন দিতে পারে যে এই বইটা প্রকাশিত হয় কত সালে? এই বইটা প্রকাশিত হয় 1867 সালে।
এরপরে আরেকটা আছে যে প্লেটোকে নিয়ে আলোচনা, যে এই প্লেটো কোন দেশের ছিল? তাহলে প্লেটো ছিল গ্রিসের। তো এই প্লেটোর আবার একটা বিখ্যাত একটা তথ্য আছে যে আদর্শ রাষ্ট্রতত্ত্ব। অনেক সময় কোশ্চেন হয়ে যায় যে আদর্শ রাষ্ট্রতত্ত্ব এটা কে দিয়েছে? তাহলে আমরা মনে রাখবো যে প্লেটো দিয়েছে। প্লেটোর একটা বিখ্যাত বই আছে, বিখ্যাত বই অনেক সময় অনেক পরীক্ষায় এসে যায়, আমরা মনে রাখবো তার বিখ্যাত বই হচ্ছে দ্য রিপাবলিক। তার বিখ্যাত বইয়ের নাম কি? রিপাবলিক। তার বিখ্যাত বই হচ্ছে রিপাবলিক। তো মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, এই উত্তরটি করেছেন এরিস্টটল। পরীক্ষায় এসে যায় যে মানুষ সামাজিক জীব, মানুষ রাজনৈতিক জীব, মানুষ যে সমাজে বসবাস করে, যদি সমাজে বসবাস না করে তাকে পশু অথবা দেবতা বলা হয়, এটা বলেছেন এরিস্টটল। আর আমরা মনে রাখবো যে আমার যে আজকে পৌরনীতি নিয়ে আলোচনা বা এক অধ্যায়, এই পৌরনীতির আলোচনায় মূলত মানুষকে নিয়ে আলোচনা করা হয় আর এখানে রাজনীতি নিয়েই আলোচনা করা হয়। তো পৌরনীতিতে যে পৌরনীতির জনক হচ্ছে এরিস্টটল, তিনি বলে দিচ্ছেন মানুষ জন্মগতভাবে সামাজিক এবং রাজনৈতিক জীব। এরপরে হচ্ছে পুর। যে পুর শব্দের অর্থ কী? তাহলে আমরা মনে রাখবো যে পুর শব্দের অর্থ হচ্ছে নগর। প্রাচীন গ্রীসে একটি নগরকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি রাষ্ট্র হচ্ছে নগর রাষ্ট্র। তো পুর শব্দের অর্থ হচ্ছে নগর। আর প্রাচীন গ্রীসের যে রাষ্ট্রগুলো গড়ে উঠেছিল, এই রাষ্ট্রগুলোকে বলা হয় নগর রাষ্ট্র বলা হয়, নগরাষ্ট্র বলা হয়। আর এখানে আবার পরবর্তী কোশ্চেন এখানে এসেছে যে সুশাসন শব্দটি কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম ব্যবহার করে? আমি এর আগে বলেছি যে এই সুশাসন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে বিশ্ব ব্যাংক। কে ব্যবহার করে? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সুশাসন শব্দটা ব্যবহার করে বিশ্ব ব্যাংক। এর আগে আমি বলে রাখছি যে এই সুশাসন শব্দটা বিশ্ব ব্যাংক 1900 সালে 89 সালে ব্যবহার করেন। আর এই বিশ্ব ব্যাংক সুশাসনের মূল বিষয় কটা বলছে? 4টা বলছে। আমরা মনে রাখবো, এখানে কোশ্চেন হতে পারে যে সুশাসন শব্দটা কোন সংস্থা? তাহলে আমরা মনে রাখবো বিশ্ব ব্যাংক। আবার এখান থেকে কোশ্চেন হতে পারে এটা কত সালে ব্যবহার করানো হয়? 1989 সালে এটাকে ব্যবহার করানো হয়। আবার এখান থেকে কোশ্চেন হতে পারে এই বিশ্ব ব্যাংক সুশাসনের মূল খুঁটির কথা বলছে। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো যে বিশ্ব ব্যাংক সুশাসনের মূল খুঁটি বলছেন 4টা। তো যাক, এখান থেকে আরও কোশ্চেন হতে পারে, যেহেতু আমরা পরীক্ষা দেবো। আর এই পরীক্ষা বর্তমান সময়ের যে পরীক্ষা অনেক কম্পিটিশনের, তো তারপরও আমাদের এই কম্পিটিশন টিকে থাকতে গেলে, ভালো মার্কস পেতে গেলে আমাকে এই বিষয়টার ব্যাপকভাবেই জানতে হবে, ডিটেলস বিষয়টা জানতে হবে। যেমন এখানে লেখা আছে যে বিশ্ব ব্যাংক কোশ্চেন পরীক্ষায় আসতে পারে যে বিশ্ব ব্যাংক এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে আমরা মনে রাখবো এই বিশ্ব ব্যাংক 1944 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই বিশ্ব ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে আমরা মনে রাখবো যে এই বিশ্ব ব্যাংক 1944 সালে প্রতিষ্ঠিত হয়। আবার এখান থেকে কোশ্চেন আসতে পারে যে বিশ্ব ব্যাংক কার্যক্রম কত সালে শুরু করে? তাহলে প্রতিষ্ঠার বিষয়টা হচ্ছে আলাদা, কার্যক্রমের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা। তো প্রতিষ্ঠার বিষয় আমরা মনে রাখবো যে 1944 সালে, আর কার্যক্রমের বিষয়টা আমরা মনে রাখবো 1946 সালে এটা কি হয়? কার্যক্রম শুরু করে। তো যাক, তাহলে প্রতিষ্ঠিত হয়েছে 44 সালে আর কার্যক্রম শুরু হলো 1946 সালে। পরবর্তী কোশ্চেন হচ্ছে মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। আবার চলে আসছে কি এরিস্টটলের কথাই বলা হচ্ছে, যিনি একজন গ্রিক দার্শনিক, যাকে আমরা কি বলি? পৌরনীতির জনক বলি। আবার পরবর্তী কোশ্চেন এখানে দেওয়া আছে যে স্বাস্থ্য নাগরিকের সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, এটাও পৌরনীতি বলা হয়। তো কোশ্চেন এরকম দিয়ে দিতে পারে যে পৌরনীতি বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা মনে রাখবো যে শাস্ত্রে নাগরিকের সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, এটাকে পৌরনীতি বলা হয়। তো বিশ্ব ব্যাংক পদাটা ব্যবহার করে কত সালে? 1989 সালে। কত সালে ব্যবহার করে? 1989 সালে ব্যবহার করে। এরপর লেখছে যে ম্যাককর্নির মধ্যে হচ্ছে সুশাসন। যাক, এখানে অনেক কোশ্চেন হয় যে সুশাসনের বিভিন্নভাবে সংজ্ঞা, বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি প্রদান করছে। তো এখানে যে কোশ্চেনটা করানো হয় সুশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা, যেটা পরীক্ষায় খুবই আসে, দিয়ে দেবে কোশ্চেন এভাবে যে বিশ্ব ব্যাংকের সবচেয়ে ভালো সংখ্যা বা গ্রহণযোগ্য সংখ্যা কে প্রদান করে? তাহলে আমরা মনে রাখবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা প্রদান করে ম্যাককর্নি। তো সে বলে দিছে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের
জনগণের সরকারের সাথে শাসিত জনগণের শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুশাসন সম্পর্কে ম্যাককর্নের। তো যাক এই সংজ্ঞা থেকে বেশ কয়েকটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো পরীক্ষায় আসে। এই ওয়ার্ডগুলো পরীক্ষায় আসে, আমরা এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন খুঁজে বের করবো এখান থেকে। তো যাক, এখানে একটা শব্দ তিনি বলছেন যে সুশাসন। আমরা এই সংজ্ঞাটা ছাড়াও আরও বিভিন্নভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। এখানে সুশাসনের সংজ্ঞা দ্বারায় নির্ভুল, দক্ষ, যোগ্য আর শাসন ব্যবস্থাকে সুশাসন বলে। এখান থেকে কোশ্চেন হতে পারে, যেমন রাষ্ট্র আছে, এখানে কোশ্চেন দিতে পারে যে পৌরনীতিতে রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে। অনেক জায়গায় এসে যায় এডমিশনের, আমরা যদি বিগত সালের কোশ্চেনগুলো দেখতে যাই যে অনেকবার এসে গেছে যে রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে, অধ্যাপক গার্নার ব্যবহার করে। রাষ্ট্র শব্দটা কে ব্যবহার করে, তাহলে অধ্যাপক গার্নার ব্যবহার করে। রাষ্ট্র এবং সরকারের মধ্যে সর্বপ্রথম যে পার্থক্য সেটাও কিন্তু অধ্যাপক গার্নার করে। আবার এই রাষ্ট্রের যে 4টি উপাদানের কথা আমি আগে বলছিলাম, 4টি উপাদান, এটাও কি বলছে, অধ্যাপক গার্নার বলছে। এই 4টি উপাদানের কথা ঠিক অধ্যাপক গার্নার বলছে। এই রাষ্ট্রের যে 4টি উপাদান, 1 নম্বর নির্দিষ্ট ভূখণ্ড, 2 নম্বর জনসমষ্টি, 3 নম্বর সরকার, 4 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব। আর এই সুশীল যে শব্দটা আছে, এই সুশীল শব্দটা থেকেও পরীক্ষায় এসে যায় যে সুশীল শব্দ, এই সুশীল সমাজ নিয়ে কে সবচেয়ে বেশি আলোচনা করছে, এই কোশ্চেনটা হয়ে যায়। টমাস হবস এটা নিয়ে আলোচনা করছে, সুশীল সমাজ নিয়ে টমাস হবস আলোচনা করছে। যেমন এখানে আছে সমাজ, এখানে পরীক্ষায় এসে যায় যে সমাজ শব্দের অর্থ কি, এই সমাজ শব্দটা কে ব্যবহার করে। এই সমাজ শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা। পরীক্ষায় কোশ্চেন এসে যায় যে সমাজ শব্দের অর্থ কি, তাহলে আমরা এখানে লিখে রাখবো বা মনে রাখবো যে সমাজ শব্দের অর্থ কি, সহযোগিতা। যদি বলা হয় যে সমাজ শব্দের অর্থ সহযোগিতা, কে বলছে, তাহলে আমরা মনে রাখবো অধ্যাপক ম্যাকাইভার বলছে সমাজ শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা। তো এই কোশ্চেনগুলো হয়ে যায়, যেমন সুশাসন, এরপরে রাষ্ট্র, সুশীল সমাজ নিয়ে আলোচনা করা হয়। সরকারের এই সবগুলোর একে অপরের মধ্যে যে একটা ভালো সম্পর্ক, এই ভালো সম্পর্কটাকে বলা হচ্ছে সুশাসন। এই সংজ্ঞাটা বলছে ম্যাককর্নি বলছে। এরপরে বিশ্বব্যাংক, এই যে বিশ্বব্যাংক সুশাসনের কয়টা উপাদানের কথা বলছে, 4টা। অনেকবার পরীক্ষায় কোশ্চেন আসছে আসলে সুশাসনের মূল যে বৈশিষ্ট্যগুলো বা মূল যে নীতিগুলো কয়টা ছিল, 4টা। তো আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এই 4টা যে বৈশিষ্ট্য আছে, 4টা বৈশিষ্ট্য তুলে দিতে পারে যে এটা কিসের বৈশিষ্ট্য, তাহলে আমরা মনে রাখবো এটা কিসের বৈশিষ্ট্য, যে সুশাসনের এইগুলো হচ্ছে না বৈশিষ্ট্য। অথবা কোশ্চেন হতে পারে নিচের কোন পয়েন্টটি হচ্ছে সুশাসনের বৈশিষ্ট্য। যেমন এখানে লেখা আছে দায়িত্বশীলতা, এরপরে লেখা আছে স্বচ্ছতা, এরপর লেখা আছে আইনি কাঠামো, আর একটা শব্দ হচ্ছে অংশগ্রহণ। এই 4টাই হচ্ছে সুশাসনের মূলনীতি। এটা হচ্ছে বিশ্বব্যাংক বলছে। যাক, এখান থেকে আরও কোশ্চেন হতে পারে, যেমন এখানে আইন লেখা আছে, আইন থেকেও আমাদের কোশ্চেন হয়। যেমন এখানে আসতে পারে যে আইনের ইংরেজি প্রতিশব্দ কি, কোন শব্দ থেকে আসছে, কোন ভাষা থেকে আসছে। শব্দ হচ্ছে আলাদা, ভাষা হচ্ছে আলাদা। এখানে যদি ভাষার কথা বলা হয় তাহলে আইন হচ্ছে ফার্সি ভাষা থেকে আসছে। আর শব্দের যদি আমি কথা বলতে যাই, টিউটনিক থেকে আসছে, যার অর্থ হচ্ছে স্থির অথবা অপরিবর্তনীয়। এখান থেকে কোশ্চেন হয়, তাহলে ভাষা হলে আমরা বলবো অবশ্যই কোন ভাষা থেকে আসছে, ফার্সি থেকে আসছে। আর যদি বলি কোন শব্দ থেকে আসছে, যে টিউটনিক থেকে আসছে, যার অর্থ হচ্ছে স্থির অথবা অপরিবর্তনীয়। এই কোশ্চেনগুলো এখানে হয়। তো এখানে পরবর্তী কোশ্চেন এখানে দেওয়া হচ্ছে যে পৌরনীতির জনককে। পৌরনীতির জনককে আমরা এর আগে আলোচনা করছি যে পৌরনীতির জনককে। পরবর্তী সেকেন্ড কোশ্চেন আছে যে পৌরনীতির আধুনিক জনককে। তো পৌরনীতির জনক হচ্ছে এরিস্টটল। আর এখানে লেখা আছে পৌরনীতি কি, আধুনিক জনক। তো আপনি দুইটা কোশ্চেন দুই রকম। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যারা পরীক্ষায় দেই বা পরীক্ষার হলে অনেক সময় আমরা কোশ্চেনটা কী করি না, ভালো করে পড়ি না। কোশ্চেন আমরা বুঝি না বুঝার কারণে আমরা অ্যান্সার করে দেই, যার ফলে অনেক কোশ্চেন আমরা ভুল করে দেই। এখানে লেখা আছে দেখো পৌরনীতির জনক, আবার লেখা আছে পৌরনীতির কী লেখা আছে, আধুনিক জনক লেখা আছে। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো, যদি পৌরনীতির জনকের কথা বলা হয় তাহলে এরিস্টটলের কথা বলবো। আর যদি বলা হয় পৌরনীতির আধুনিক জনককে, তাহলে আমরা বলবো নিকলো মেকিয়াভেলি। তো এখানে কোশ্চেন হয় যে জনক, তাহলে এখানে আমরা আধুনিক জনক হলে অবশ্যই কী রাখবো, নিকলো মেকিয়াভেলিকে। আর পৌরনীতির জনক যদি বলা হয় তাহলে অবশ্যই বলবো আমরা এরিস্টটলকে। তাহলে এরিস্টটল কোন দেশের ছিল,
এর আগে আমি বলছি এরিস্টটল কোন দেশের ছিল, আমরা বলছি এরিস্টটল ছিল গ্রিসের, একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিল। আর যদি বলি আমি আধুনিক যে পৌরনীতির জনক যে নিকোলো মেকিয়াভেলি, এই মেকিয়াভেলি আবার হচ্ছে কোন দেশের কোশ্চেন হতে পারে, মেকিয়াভেলি কোন দেশের, তাহলে আমরা এখান থেকে মনে রাখবো যে নিকোলো মেকিয়াভেলি হচ্ছে ইতালির। এর একটা বিখ্যাত বইয়ের নাম আমি এর আগে বলছি যে এরিস্টটলের বিখ্যাত বইয়ের নাম দ্য পলিটিক্স, আর নিকোলো মেকিয়াভেলির বইয়ের নাম হচ্ছে দ্য প্রিন্স। এরপর আবার হচ্ছে কি সিভিটার্স। সিভিটার্স শব্দের অর্থ কি, এর আগে আমি বলছি যে সিভিটার্স শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। দেখি যারা আমার ক্লাস দেখতেছেন বা আমাকে শুনতেছেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন, একে অপরকে দেখানোর সুযোগ করবেন। রিয়া আক্তার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছো। হ্যাঁ, সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে সবাই ছড়িয়ে দেবেন, একে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তো এখানে আবার কোশ্চেন আছে যে সিভিটার শব্দের অর্থ কি। এখানে 4টা অপশান আছে, আমরা এর আগে এগুলো নিয়ে আলোচনা করছি। সবার কাছে আমার কোশ্চেন যে সিভিটার শব্দের অর্থ কি, যারা আমার এই ক্লাস দেখতেছেন বা আমাকে শুনতেছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে এই 4টা অপশানের মধ্যে কোন অ্যান্সারটা এখানে সঠিক করানো আছে। তো সিভিটার শব্দের অর্থ কি হবে, সবাই একটু রেসপন্স করবেন, সবাই একটু জবাব দেবেন যে সিভিটার শব্দের অর্থ কি। সিভিটার শব্দের অর্থ কি? সিভিটার শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। সিভিটার শব্দের অর্থ কি হচ্ছে নগর রাষ্ট্র। তাহলে সিভিটার শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। এরপর লেখা আছে মানুষ সামাজিক জীব ও রাজনৈতিক জীব। মানুষ সামাজিক জীব ও রাজনৈতিক জীব, যে সমাজে বসবাস করে না সে হয় পশু নয়তোবা দেবতা। কে বলছে এটা? যাক, আমার কোশ্চেন হচ্ছে এই কোশ্চেন 13 এবং 14 সেশনে আসছে। মানুষ সামাজিক জীব ও রাজনৈতিক জীব, যে সমাজে বসবাস করে না সে হয় পশু নয়তোবা দেবতা। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন 13-14 সেশনে আসছে, 13 এবং 14 সেশনে এই কোশ্চেনটা আসছে। তো সবাই কমেন্ট করে জানাবেন যে মানুষ সামাজিক জীব, মানুষ রাজনৈতিক জীব, যে সমাজে বসবাস করে না সে হয় পশু নয়তোবা দেবতা, কে বলছে? সবাই কমেন্ট করে জানাবেন। যাক, এটা হচ্ছে এরিস্টটল। কারেক্ট অ্যান্সার হচ্ছে এরিস্টটল। নিকোলো মেকিয়াভেলি হবে না, আর রবার্টসন হবে না, ম্যাকআইভারও হবে না। তো এখানে কোশ্চেন অ্যান্সার হচ্ছে যে মানুষ সামাজিক জীব ও রাজনৈতিক জীব, যে সমাজে বসবাস করে না সে হয় পশু নয়তোবা দেবতা। 13-14 সেশনে এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছে। তাহলে আমরা অ্যান্সারটা নিয়ে নেব যে এটা হচ্ছে এরিস্টটল এই বাক্যটা বলছেন। তো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের কথা বলছি, যে আমরা এর আগে আলোচনা করছি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান কয়টা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে 4টা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান কয়টা? 4টা। তো 4টা উপাদান এখানে আছে, যেমন নির্দিষ্ট ভূখণ্ড আছে, চারটে উপাদান। আর একটা আছে নির্দিষ্ট ভূখণ্ড, তারপর জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। 4টে উপাদানই ঠিক আছে, কিন্তু আমার এখানে কোশ্চেন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি? সার্বভৌমত্ব। নির্দিষ্ট ভূখণ্ড এটাও রাষ্ট্রীয় উপাদান, জনসমষ্টি এটাও রাষ্ট্রীয় উপাদান, সরকার এটাও হচ্ছে রাষ্ট্রীয় উপাদান। তবে আমার কোশ্চেন করানো ছিল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? তাহলে আমরা মনে রাখবো সার্বভৌমত্ব। অনেকে মানে কোশ্চেন আসতে পারে যে 4টে উপাদানে তো রাষ্ট্রের, তাহলে কেন আমি এটাকে এই সার্বভৌমত্বকে কেন আমরা গুরুত্বপূর্ণ উপাদান বলবো? তবে এই নির্দিষ্ট
নির্দিষ্ট ভূখণ্ড নিজ দেশের মধ্যেই শুধুমাত্র ক্ষমতা প্রয়োগ করতে পারে, জনসমষ্টিও নিজ দেশের মধ্যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, সরকারও নিজ দেশের মধ্যে ক্ষমতা প্রয়োগ করতে পারে। আর সার্বভৌমত্বের দিক আছে কয়টা? আমি এর আগে বলছি যে দুইটা, একটা হচ্ছে আভ্যন্তরীণ দিক আর একটা হচ্ছে বাহ্যিক দিক। অর্থাৎ এটা নিজ দেশের মধ্যেও ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং বাইরের দেশের মধ্যে কী করতে পারে? ক্ষমতা প্রয়োগ করতে পারে। যার জন্য এটাকে বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। এখান থেকে আরও কোশ্চেন হতে পারে, যেমন এখানে একটা লেখা আছে যে সরকার লেখা আছে, যে রাষ্ট্রের একটা মুখ্য বিষয়, যে রাষ্ট্রের যে যত ধরনের কার্যক্রম আছে বা যাবতীয় যে কার্যক্রমগুলো আছে সব কার্যক্রম পরিচালনা করা হয় কোন উপাদানের মাধ্যমে? তাহলে কার মাধ্যমে? আমরা মনে রাখবো যে সরকারের মাধ্যমে হয়। তো এখান থেকে আরও কোশ্চেন হতে পারে, আমরা বিগত সালে যদি কোশ্চেনগুলো দেখি যে এখানে কোশ্চেন হয় যে রাষ্ট্রের 4টা উপাদানের মধ্যে, এই 4টা উপাদানের মধ্যে সরকার কততম উপাদান? তাহলে আমরা মনে রাখবো সরকার হচ্ছে কততম উপাদান? তৃতীয়তম উপাদান। পরীক্ষায় এসে যায় যে সরকার কততম উপাদান? তাহলে আমরা এখানে মনে রাখবো সরকার হচ্ছে তৃতীয়তম উপাদান। কোশ্চেন এখানে আরও হতে পারে যে রাষ্ট্রের মুখপাত্র কোনটাকে বলা হয়? তাহলে সরকারকে বলা হয়। রাষ্ট্রের চালিকা শক্তি কোনটাকে বলা হয়? সরকারকেই বলা হয়। তো যাক, এখানে আমার মূল কোশ্চেন ছিল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? তাহলে আমরা মনে রাখবো যে সার্বভৌমত্ব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এর পরবর্তী কোশ্চেন আছে, নাগরিকদের উত্তম এবং পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠানের জন্য কোনটি উদ্ভব হয়েছে? কোনটির উদ্ভব হয়েছে? তাহলে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। কোনটির উদ্ভব হয়েছে? রাষ্ট্রের। তাহলে যাক, এখানে বলা হচ্ছে যে নাগরিকের উত্তম এবং পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠানের জন্য কোনটির উদ্ভব হয়েছে? তাহলে আমরা মনে রাখবো কোনটির উদ্ভব হয়েছে? যে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। এখানে কোশ্চেন হচ্ছে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। সমাজ হবে না, সিটি কর্পোরেশন হবে না, পৌরসভা হবে না। তাহলে এখানে আমার নিরাপত্তার জন্য, আমার পূর্ণাঙ্গ জীবনযাপনের জন্য, আমার যে সার্বিক যে নিরাপত্তা আছে, নিরাপত্তার জন্য উদ্ভব হয়েছে। কোনটির উদ্ভব হয়েছে? রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তবে এখান থেকে কোশ্চেন হতে পারে, যেমন রাষ্ট্রের উদ্ভব হয়েছে, এখান থেকে আমরা নিরাপত্তা পাই। প্রত্যেকটা আমরা মনে রাখবো যে প্রত্যেকটা নাগরিক কোনো না কোনো রাষ্ট্রের অধীনেই বসবাস করে, কোনো নাগরিকে নাই যে রাষ্ট্রের বাইরে বসবাস করে। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমার পূর্ণাঙ্গ জীবনযাপনের জন্য, আমার উত্তম জীবনযাপনের জন্য আমার যে একটা প্রতিষ্ঠানের দরকার, সেই প্রতিষ্ঠানটা হচ্ছে রাষ্ট্র। এই রাষ্ট্র থেকেই আমরা কী পাই? নিরাপত্তা পাই। তো যাক, এই কোশ্চেনের বাইরেও আর কোশ্চেন হতে পারে, যে আমরা রাষ্ট্র নিয়ে আলোচনা করতেছি, এখান থেকে কোশ্চেন হতে পারে, এটা পৌরনীতির 1 অধ্যায়ের আলোচনা। এখানে কোশ্চেন হতে পারে যে রাষ্ট্র শব্দটি এই পৌরনীতিতে সর্বপ্রথম কে ব্যবহার করে? তো রাষ্ট্র শব্দটা আমি এর আগে বলে দিচ্ছি, অধ্যাপক গার্নার ব্যবহার করে। আর যদি কোশ্চেন করানো হয় এই রাষ্ট্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংখ্যা কে দেয়? এটাও অধ্যাপক গার্নার দেয়। যদি বলা হয় রাষ্ট্রের উপাদান যে 4টা, কে বলছে? এটাও কিন্তু অধ্যাপক গার্নার বলছে। আমরা মনে রাখবো যে রাষ্ট্রের সবচেয়ে ভালো সংখ্যা দেয়, আর তারপরে রাষ্ট্রের যে রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য যে বিষয়গুলো, এটাও অধ্যাপক গার্নারের কথা বলা হচ্ছে। যদি বলা হয় এখান থেকে যে রাষ্ট্রের 4টা উপাদান কে বলছে, এটাও অধ্যাপক কিন্তু গার্নারের কথা বলছে। যাক, এখানে আরো একটা কোশ্চেন আছে যে সিটি কর্পোরেশনের কথা বলা হচ্ছে, যে বাংলাদেশে বর্তমানে কয়টি সিটি কর্পোরেশন আছে? তো সিটি কর্পোরেশন বাংলাদেশে বর্তমানে কয়টা আছে? আমরা মনে রাখবো যে 12টা সিটি কর্পোরেশন বাংলাদেশে বর্তমানে এখন পর্যন্ত আছে। এখান থেকে কোশ্চেন দিতে পারে যে সিটি কর্পোরেশন যে মোট কয়টা আছে? তাহলে আমরা এখান থেকে মনে রাখবো কয়টা সিটি কর্পোরেশন আছে? যে 12টা সিটি কর্পোরেশন আছে। আর এখান থেকে কোশ্চেন হতে পারে, যেহেতু আবার এরা রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পৌরনীতির যে বিষয়গুলো, এই সমাজ রাষ্ট্র নিয়ে আলোচনা করানো হয়, যে সমাজ শব্দের কথা বলতে পারে, এটা এই শব্দটা কে ব্যবহার করছে, বা এই সমাজ শব্দের অর্থ কী, বা সমাজ সর্বদা পরিবর্তনশীল হয় কি না, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা মনে রাখবো। তাহলে এখান থেকে তো যাক, সিটি কর্পোরেশন আমরা মনে রাখবো যে এখানে হচ্ছে 12টা সিটি কর্পোরেশনের কথা বলা হচ্ছে। যাক, এখানে এই বিষয়গুলো অনেক সময় প্রশ্ন এসে যায়, তাহলে আমরা দেখে নেবো এখান থেকে। তো এরপর হচ্ছে পৌরনীতি কোন ভাষা থেকে আসছে? আমি এর আগে বলছি যে পৌরনীতি কোন ভাষা থেকে আসছে। ভাষা বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, আর শব্দ বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। আমরা কোশ্চেন আগে বোঝার চেষ্টা করবো সবাই।
কোশ্চেন আগে আমরা বোঝার চেষ্টা করব। আমরা অনেক সময় দেখি যে কোশ্চেন আমরা বুঝি না বা কোশ্চেন না বুঝে আমরা অ্যান্সার করি, পরে দেখা যাচ্ছে যে কোশ্চেনগুলো কী হয়ে যায়, আমাদের ভুল হয়ে যায়। এই জন্য আমরা আগে কি করব, আগে কোশ্চেনটা বোঝার চেষ্টা করব, আগে আমরা কোশ্চেন বোঝারই চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে পৌরনীতি কোন ভাষা, পৌরনীতি কি বলা হচ্ছে যে কোন ভাষার কথা বলা হচ্ছে, এখানে শব্দের কথা কিন্তু বলা নাই। যদি শব্দের কথা বলা হতো তাহলে তো আলাদা কোশ্চেন, যখন শব্দ বলবে তখন আমরা কি বলবো যে ল্যাটিন শব্দ থেকে আসছে, আর যখন ভাষার কথা থাকবে তখন অবশ্যই আমরা মনে রাখবো যে এটা সংস্কৃত থেকে আসছে, ঠিক আছে, সংস্কৃত থেকে আসছে। যাক, তাহলে আমার কোশ্চেন আগে আমাকে বুঝতে হবে, যে কোশ্চেন দেখতে হবে আসলে কীরকম আছে। যদি ভাষার কথা বলা হয় অবশ্যই আমরা মনে রাখবো যে সংস্কৃতি থেকে আসছে, আর শব্দের যদি কথা বলা হয় অবশ্যই আমরা মনে রাখবো যে এটা ল্যাটিন থেকে আসছে, ঠিক আছে। এরপর পৌরনীতি কথাটি কয়টি অর্থে ব্যবহার করা হয়, আমরা শুরুতে যখন আলোচনা করি ভূমিকাতেই ছিল যে পৌরনীতি শব্দটা ছিল এটা কতটি অর্থে ব্যবহার করানো হয় বা কয়টিভাবে আলোচনা করা হয়। আমরা আলোচনা করছিলাম যে দুইটা, একটা হচ্ছে ব্যাপক অর্থে, একটা হচ্ছে সংকীর্ণ অর্থে। তাহলে বোঝা যাচ্ছে যে ক হবে না, এখান থেকে বোঝানো যাচ্ছে কয় লেখা আছে, কয়টা আছে 5টা, তারপরে এটা হবে না। এরপর ক্ষয় লেখা আছে 4টা, এটাও হবে না। গয় লেখা আছে কয়টা, 3টা, এটাও হবে না। তার কারণ আমরা পৌরনীতি আলোচনা করছি কয়টা বিষয় নিয়ে, কয়টি অর্থে নিয়ে, 2টা। একটা পড়ছি আমরা কি অর্থে, ব্যাপক অর্থে, আর একটা আমরা কি পড়ছি যে একটা হচ্ছে সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে লেখা ছিল যে পৌরনীতি হচ্ছে নাগরিক বিষয়ক বিজ্ঞান, আর সংকীর্ণ অর্থে ছিল নাগরিকের অধিকার এবং কর্তব্য নিয়ে আলোচনা করে, এটা হচ্ছে সংকীর্ণ অর্থে। তো যাক, এখানে আবার আলোচনা হচ্ছে যে পৌরনীতি কথাটি কয়টি অর্থে ব্যবহার করানো হয়। তো অ্যান্সার হচ্ছে কয়টি অর্থে ব্যবহার করানো হয়, 2টি অর্থে ব্যবহার করানো হয়। এরপরে লেখা আছে কোন ধরনের তথ্য পৌরনীতির আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত, কোন ধরনের তথ্য পৌরনীতির আলোচনার মূল বিষয় বা অন্তর্ভুক্ত। তাহলে অবশ্যই আমরা মনে রাখবো এখানে কোন ধরনের তথ্য পৌরনীতির আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। অবশ্যই আমরা এখানে অ্যান্সার করবো কি, রাজনৈতিক তথ্য বিষয় এখানে নিয়ে আলোচনা করানো হয়। কারণ আমরা শুরুতেই দেখি যে পৌরনীতি এটা সামাজিক এবং রাজনৈতিক বিষয়। এখানে বলে দিচ্ছে অ্যারিস্টটল যে মানুষ সামাজিক জীব, মানুষ রাজনৈতিক জীব, যে সমাজে বসবাস করে না সে হয় পশু নয়তোবা দেবতা। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে পৌরনীতিতে কখনো পশু দেবতা নিয়ে আলোচনা করা হয় না, এখানে আলোচনা করা হয় রাজনীতি নিয়ে, এখানে আলোচনা করা হয় মানুষকে নিয়ে। তো এই অর্থে এখান থেকে পৌরনীতি আলোচনার যে মূল বিষয় হচ্ছে এটা একটা রাজনৈতিক বিষয় হচ্ছে। তো এরকম হতে পারে, তবে সংস্কৃতির কথা লেখা আছে, তো এরপর এখানে অর্থনীতির কথা লেখা আছে, বিবর্তনে। তো বিবর্তন থেকেও কোশ্চেন হয় অনেক সময়, আমরা দেখি সংস্কৃতি থেকেও কোশ্চেন হয়, অনেকে আমরা বিবর্তন বিষয় নিয়ে পড়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে সংস্কৃতি, আমরা এর আগে সংস্কৃতি আমরা পড়ছি যে মানুষ যা কিছু তৈরি করে তার সামগ্রিক রূপে হচ্ছে সংস্কৃতি, মূলত এই সংস্কৃতি হচ্ছে পৌরনীতি, এই অ্যান্সার কারেন্ট না। এরপর লেখা আছে যে বিবর্তনের কথা বলা হচ্ছে যে বিবর্তন ধাপে ধাপে পরিবর্তন করা, এই বিবর্তন ব্যবহার করছে এখান থেকে হার্বার্ট স্পেন্সারের কথা। আমি যদি শুধু বিবর্তনের কথা বলতে চাই চার্লস ডারউইন, আর যদি আমি সামাজিক বিবর্তনের কথা বলতে চাই তাহলে হার্বার্ট স্পেন্সার। যাক, আমার এই বিষয়ে আলোচনার মূল বিষয় হচ্ছে এখানে পৌরনীতির আলোচ্য বিষয় কি, তাহলে আলোচ্য বিষয় হচ্ছে অবশ্যই এখানে আমরা মনে রাখবো যে এখানে রাজনীতি নিয়ে কী করা হবে, আলোচনা করা হয়। তো রাজনৈতিক বিষয় হচ্ছে পৌরনীতির মূল আলোচ্য বিষয়। এরপর লেখা আছে সুশাসনের ইংরাজি প্রতিশব্দ কি, তাহলে আমরা এখানে সুশাসনের ইংরাজি প্রতিশব্দ মাথায় রাখবো, এখানে গুড গভর্নেন্স হচ্ছে সুশাসনের তাহলে আমরা মাথায় রাখবো, যদি বলা হয় যে সুশাসনের ইংরাজি প্রতিশব্দ কি, তাহলে আমরা এখানে মনে রাখবো কি যে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্সটা হচ্ছে কি সুশাসনের ইংরাজি প্রতিশব্দ, ঠিক আছে। আমি এই সুশাসন পড়াই দিকে সুশাসনের সংজ্ঞার কথা বলছি, কে ভালো সংজ্ঞা দেয় বা এই শোষণ শব্দটা কোন সংস্থা ব্যবহার করে আমি এর আগে বলছি। আবার এই সুশাসন শব্দটার যে মূল করার থিম ছিল আমি এটাও আলোচনা করে রাখছি। তো যাই আমি এখানে কোশ্চেন, এখান থেকে যে কোশ্চেনগুলো হয়ে যায় যে সুশাসনের ইংরাজি প্রতিশব্দ যে গুড গভর্নেন্স, ঠিক আছে। আর আমরা মনে রাখবো কিন্তু এটার সবচেয়ে, কিন্তু আবারও বলে দিচ্ছি যে সুশাসনের সবচেয়ে ভালো সংজ্ঞা দেয় ম্যাককর্নি। সুশাসনের সবচেয়ে ভালো সংজ্ঞা দেয়, তাহলে আমরা মনে রাখবো যে ভালো সংজ্ঞা হচ্ছে ম্যাককর্নি। এরপর হচ্ছে যে সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে জড়িত প্রাতিষ্ঠানিক উপাদান। প্রাতিষ্ঠানিক উপাদান হচ্ছে
প্রাতিষ্ঠানিক উপাদান আমরা কলম নেন, কলম কলম নেন। কলম নেন, কলম। প্রাতিষ্ঠানিক উপাদান যে সিদ্ধান্ত এবং বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে জড়িত প্রাতিষ্ঠানিক যে উপাদান হচ্ছে প্রাতিষ্ঠানিক উপাদান সিদ্ধান্ত যদি আমরা বাস্তবায়ন করতে চাই অবশ্যই কি থাকতে হবে অবশ্যই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই আমার সরকার অবশ্যই থাকতে হবে। সরকার এই উপাদানটা সিদ্ধান্ত বিভিন্ন ক্ষেত্রে এরা সিদ্ধান্ত নেয় বা সিদ্ধান্ত বাস্তবায়নে তার ভূমিকা পালন করে। তো যাক এখান থেকে আমরা অ্যান্সার অবশ্যই এখানে দেখবো যে সরকার হচ্ছে এটা মূল একটা মূল উপাদান রাষ্ট্রের, আর এর মাধ্যমে কী করা হয় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত কী করানো হয় বাস্তবায়ন করানো হয়। তো সরকারের যে আলোচনাগুলো সরকারের আলোচনা মূলত হচ্ছে অনেক একটা ব্যাপক আলোচনা। তো সরকার শব্দটা এখানে এই কোশ্চেনটা অনেক সময় আমরা দেখি যে পরীক্ষায় এসে যায় যে সরকার এই শব্দটাও সরকার কে শ্রেণীবিভাগ করে বা সরকারি শ্রেণীবিভাগের যে মূল যে বিষয়গুলো হচ্ছে সরকারি শ্রেণীবিভাগ করে অ্যারিস্টটল, একটা সংকীর্ণ অর্থে আর একটা হচ্ছে ব্যাপক অর্থে। তো সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে জড়িত যে প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানটা যে উপাদানটা অবশ্যই আমরা মনে রাখবো এটা হচ্ছে সরকার। ঠিক আছে, আর এই সরকার আজকে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অবশ্যই আমরা মনে রাখবো যে সরকার কি বিশ্বব্যাংক প্রকাশনার মধ্যে দিয়ে যে গভর্নেন্সের সংখ্যা ছেড়ে দাও। আচ্ছা, তো যাক আজকের যা কোথায় তো যাক আমরা আজকে এই ক্লাসটা আমার যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট করবেন ও শেয়ার করবেন এবং একে অপরকে দেখার সুযোগ করে দেবেন। যারা আমার সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।